টার্গেট একটা, কোন অবস্থাতে যেসব সেনা কর্মকর্তারা দেশদ্রোহিতার সাথে জড়িত ছিল, যেমন ওয়াকার জড়িত, এদেরকে যেন কোনো অবস্থাতে আইসিটিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ওখানে যেন নেওয়া না যায়। জেনারেল ওয়াকারের কথা হয়েছে প্রথম দিন 3রা সেপ্টেম্বর, তার অফিসে সে আমাকে হাত জোর করে বলেছে, স্যার আপনি জেনারেল থেকে কোর্টে নিয়ে মাফ করে দিন। কেন? স্যার সেনাবাহিনী বদনাম হবে এতগুলো জেনারেল যদি লাস্ট সেপ্টেম্বর না, আমার মুক্তির পরে 3 সেপ্টেম্বর আমি তখন হাত জোর করে, তো আমি বললাম যে তারা যে আমাকে এভাবে অন্যায়ভাবে আটক করেছে, কি সরাসরি না ফোনে? সামনে তার টেবিলের ওইদিকে সে বসে, এদিকে আমি বসা, তো স্যার আপনি মাফ করে দেন। বললাম যে তারা যে আমাকে এইভাবে আটক করেছে, অপহরণ করেছে, এগুলো অন্যায় করেনি, জুলুম করেনি, দিশা জুলুম করেছে। তো আল্লাহ তো বলেছে আমি জুলুম হারাম করেছি, তো তারা আল্লাহর আদেশ তো মানেনি, তারা প্রধানমন্ত্রীর আদেশ মানে, তারা আল্লাহকে প্রভু মানে না, তারা প্রধানমন্ত্রীকে প্রভু মানে। তখন বললো স্যার কি করবে, চাকরি তো করতে হবে স্যার। আমি বললাম সেনাবাহিনী চাকরি করা কি কারোর জন্য বাধ্যতামূলক? বাইরের রেজেক্ট নাই। আল্লাহ ওয়ার্ডগুলো কেমনই ছিল? একেবারে হুবহু এক, আচ্ছা, দুই একটা মানে স্পিরিটটা তো 100% এক, ওয়ার্ড 90-95% সেম। আচ্ছা, আমি বললাম যে কেন সেনাবাহিনী চাকরি করা কি বাধ্যতামূলক? আল্লাহ কোন সময় বলেনি যে রেজেক্ট দাতা আমি, জি স্যার বলেছে স্যার। তো তাহলে তারা আল্লাহকে রেজেক্ট দাতা মানেনি, তারা প্রধানমন্ত্রীকে রেজেক্ট দাতা মানতে, যে এটা আমি অমান্য করলে আমার চাকরি চলে যাবে। ওয়াকারের নির্দেশে, ভারতীয়দের নির্দেশে এই সেনা অফিসারদের বা সেনা সদস্যদের কেউই এই আগুন জ্বালানোতে জড়িত ছিল। বিক্রম মিশ্রের সাথে সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করে সেনানিবাসে ওয়াকার তাদের সাথে মিটিং করেছে। মিটিং এ তাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে গুম, খুন, বিডিআর পিলখানা ম্যাসাকার, শাপলা চত্বর গণহত্যা, এগুলোর বিচার যেন কোনো অবস্থাতে আইসিটি করতে না পারে, এই বিচার যেন কোনোদিন বাংলাদেশে না হয়, এর গ্যারান্টি চেয়েছিল। ওয়াকার একের পর এক যখন সে বাধা তৈরি করে যাচ্ছিল, বাধা কি ধরনের? সচিবালয়ে আগুন লাগায়, ব্যাংকে আগুন লাগায়, এয়ারপোর্টে আগুন লাগায়, ফার্টিলাইজার ফ্যাক্টরিতে আগুন লাগায়, ইপিজেড এরিয়ায় আগুন লাগায়। যখন এই অগ্নিকাণ্ডগুলো একের পর এক সে ঘটনা থাকলো, এই বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার জন্য ওয়াকারের নির্দেশে, ভারতীয়দের নির্দেশে এই সেনা অফিসারদের বা সেনা সদস্যদের কেউই এই আগুন জ্বালানোতে জড়িত ছিল। কি জন্য? আইসিটির বিচার ব্যবস্থাটাকে যেন ডিস্ট্রয় করা যায়, এই বিচার ব্যবস্থাকে যেন যে কোনো মূল্যে থামানো যায়। আগুন জ্বালালো, এই দেশের চারদিকে যখন আগুন জ্বলে, ওয়াকার পরিস্থিতি সামাল দিতে না পেরে ভারতীয়দের কাছে তাদেরকে ইনভাইট করলো। তার যাওয়ার কথা ছিল ইন্ডিয়ায়, সে গেল না, কিন্তু তাদের সাথে বসা ওয়াকারের জরুরি হয়ে পড়লো। চলে গেল ঠাকুর। আপনার যেই হেলিকপ্টারটি দেখছেন সেই হেলিকপ্টারে করেই সেনাবাহিনীর প্রধান ঠাকুরে এসেছেন। আমাকে একটু বলেন, সেনা প্রধান ঢাকা এয়ারপোর্টে আগুন জ্বলছে, ঢাকা এয়ারপোর্টে সিভিল এভিয়েশনকে বলা হয়েছে ফায়ার সার্ভিসকেও যেন ঢুকতে দেয়া না হয়। ঠিক যেভাবে বিডিআর পিলখানা ম্যাসাকারের পরে 17 বেঙ্গল নিয়ে দাঁড়িয়েছিল, ষড়যন্ত্রে আর্মিকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। ঠিক একইভাবে ওয়াকার এয়ারপোর্টে যখন আগুন জ্বলছে, ফায়ার সার্ভিসকেও তারা ঢুকতে দেয় নাই। মীর জাফর, এই হারামখোর, এই বেঈমান, এই ফাসিক আর্মি অফিসারদের সাথে বেইমানি করেছে বিডিআর পিলখানার ওখানে when he was মেজর, এবং সেনা প্রধান হিসাবে সে এয়ারপোর্টে যখন আগুন জ্বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাঁচা মাল বা ওখানকার ইলেকট্রিক্স জিনিসপত্র যখন জ্বলছে, ওখানে যারা আগুন দিয়েছে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করার জন্য ফায়ার সার্ভিসকে, পুলিশকে, কাউকে ওখানে ঢুকতে দেওয়া হয় না। টার্গেট একটা, কোন অবস্থাতে যেসব সেনা কর্মকর্তারা দেশদ্রোহিতার সাথে জড়িত ছিল, যেমন ওয়াকার জড়িত, এদেরকে যেন কোনো অবস্থাতে আইসিটিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ওখানে যেন নেওয়া না যায়, ওখানে যেন তাদেরকে গ্রেফতার দেখানো না হয়, তাদের এই বিচার কার্য যেন যে কোনো মূল্যে থামিয়ে দেওয়া যায়। ওয়াকার এটা করলো, কিন্তু এটা করার পরেও ওয়াকার কি থেমে থেকেছে? থাকেনি। কি করেছে? তাজুলের সাথে, তাজুল ইসলাম আইসিটির প্রসিকিউটর এবং
আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাহাঙ্গীর আলম তাদের সাথে ডিল করেছে। কি ডিল করেছে? তাদেরকে আদালতে আনবে, কিন্তু সেটা আনবে ওয়াকারের টার্মে। ওয়াকারের টার্ম কি? তাদের জন্য স্পেশাল বাস তৈরি করা হবে, এয়ার কন্ডিশন গদিওয়ালা বাস তৈরি করা হবে। এই বাসের মধ্যে সুন্দর করে লেখা হবে যে প্রিজন ভ্যান, প্রিজন বাস, ঠিক আছে, লেখা থাকবে প্রিজন বাস, কিন্তু প্রিজন বাসের ভিতরে আছে রাজকীয় সবকিছু। যে রাজকীয় সবকিছুর মধ্যে তাদেরকে জামাই আদর করে নিয়ে আসবে কোথায়? আইসিটিতে। ওই পতিতার সন্তানদেরকে, যারা তাদের বউ বিক্রি করে, মেয়েদেরকে বিক্রি করে, নিজের মাকে বিক্রি করে, নিজের বোনকে বিক্রি করে, ভারতের কাছ থেকে ফায়দা নেয় এবং দেশের সাথে বেইমানি করে, তাদেরকে জামানত করে আদালতে আনার জন্য এত জৌলুসযুক্ত একটা বাসে তাদেরকে এনেছে। আচ্ছা, আপনাদেরকে আমি জৌলুসযুক্ত বাসের কথা কেন বললাম? মঈনুদ্দিনের আমলে 3 বারের প্রধানমন্ত্রী এবং তার ছেলেকে কিভাবে ট্রিট করা হয়েছে আপনারা একটু দেখুন। আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন, সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে, ও রাজনীতি থেকে দূরে থাকবে। এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেই জন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত অংশগ্রহণ রাখবেন না। দেখেছেন? তাহলে 3 বারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী বেগম জিয়ার সাথে এবং তার ছেলের সাথে করা হয় এই আচরণ। আর যারা ভারতের খুনি হিসাবে কাজ করেছে, যারা ভারতের অপহরণকারী হিসাবে কাজ করেছে, যারা দেশদ্রোহিতা করেছে, তাদেরকে জামাই আদরে কোথায় নিয়ে আসবে? আইসিটিতে এনে ওখানে ঢুকানো হবে।